দর্শক অনেক স্বাগত জানাচ্ছি বীজ সংলাপে। প্রতিবারের মতো শেরিনা ওয়াহিদ এবারও চলে এসেছি আপনাদের মাঝে। আলোচনা করব এবারও একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই করোনাকালীন সময় আসলে অনেকগুলো খাত দেখা গেছে যে এফেক্টেড হয়েছে এবং তার সাথে সাথে উঠে দাঁড়ানোর চেষ্টা চলছে, কিন্তু এখন আসলে অনেকগুলো খাতে দেখা যাচ্ছে অনেক ধরনের সমস্যা। আজকে আমরা কথা বলবো কর্মসংস্থানের যে চ্যালেঞ্জগুলো, এই বিষয় নিয়ে আপনাদের সাথে আজকে আলোচনা করব। আমাদের মাঝে আজকে আছেন এম.এস. সিদ্দিকী, সহসভাপতি ইন্টারন্যাশনাল বিজনেস ফোরাম অফ বাংলাদেশ থেকে। তার সাথে আছেন ডক্টর মাহফুজ কবির, অর্থনীতিবিদ। আমাদের সাথে আরও আছেন অঞ্জন শেখর দাস, উনি আছেন পরিচালক চট্টগ্রাম চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ থেকে। অনেক স্বাগত জানাচ্ছি আমাদের সাথে থাকার জন্য, বীজ সংলাপের সাথে থাকার জন্য। আসলে এই মহামারীর রূপ নেওয়া এই করোনা কিন্তু আসলে ধাক্কা সামলাতে হিমশিম খাচ্ছে মহাবিশ্ব, এবং দেখা যাচ্ছে যে এই কর্মসংস্থান সাথে সাথে আমাদের যে ইনভেস্টমেন্ট সেক্টরটা আছে এটাও দেখা যাচ্ছে যে বড় একটা আকারে ধাক্কা খাবে, কারণ প্রতিটা দেশই হয়তো কম বেশি চাচ্ছে যে এই দুটো জায়গায় ফোকাস করে কাজ করতে, কিন্তু আসলে হয়ে উঠছে না সব দিক দিয়ে। কথা বলতে যাব প্রথমে এম.এস. সিদ্দিকী, আপনার সাথে। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। প্রতিবারের মতো আমাদেরকে জানাবেন যে আসলে দেশে প্রচুর কিন্তু কর্মক্ষম মানুষ আছে এবং তাদের আসলে অনেকেই কাজ পাচ্ছে না। একটু জানতে চাবো এদেরকে আসলে কিছুটা দক্ষ করে তারপরে কি কাজে ফিরিয়ে আনা সম্ভব, বা এরকম কোনো জায়গা আছে যেখানে আসলে আমাদের একটু এফেক্টিভলি কাজ করলে এদেরকে আমরা কর্মসংস্থান তৈরি করে দিতে পারবো? হ্যাঁ, কাজের আমাদের দেশে বেকার অনেক, এই ব্যাপারে তো কোনো দ্বিমত নেই, এবং কর্মসংস্থান হচ্ছে না। আবার যখন এমপ্লয়ারদের সাথে কথা বলি তখন তারা বলেন যে দক্ষ লোক পাচ্ছি না। এডুকেশন, ট্রেনিং, এগুলোর সাথে মার্কেটের যে রিকোয়ারমেন্ট, এটার একটা প্রচুর গ্যাপ আছে। এই যে গ্যাপ আছে, এই ব্যাপারে কর্মসংস্থান বৃদ্ধির করার ব্যাপারে পুরনো কথা যে মার্কেটের রিকোয়ারমেন্ট অনুযায়ী এডুকেশন বা ট্রেনিং দেয়া হচ্ছে না। এটাকে অ্যাড্রেস করতে হলে তো আমাদের এডুকেশন সিস্টেমকে, আমাদের ট্রেনিং সিস্টেমটা, আমাদের এন্টারপ্রেনারশিপ বা আমাদের যুবতীকে যে ট্রেনিং দেওয়ার যে প্রতিষ্ঠানগুলো আছে, পলিসিগুলো আছে, এগুলোতে পরিবর্তন আনতে হবে। সেখানে বেশি ইনভেস্টমেন্ট করতে হবে। জেনারেল এডুকেশন থেকে আমাদেরকে টেকনিক্যাল এডুকেশনে বেশি মনোযোগ দিতে হবে, এবং যাদের রিকোয়ারমেন্ট বেশি, যারা এমপ্লয়ার, তাদের রিকোয়ারমেন্টটাকে এটা মনোযোগ দিয়ে শুনে সেইভাবে শিক্ষা ব্যবস্থাকে পরিবর্তন করা দরকার। না হলে আমাদের দেশের এই গ্যাপটা, ডিমান্ড এবং সাপ্লাইয়ের গ্যাপটা থেকেই যাবে। তবে পরিমাণ কি কর্মসংস্থানের জন্য যথেষ্ট পরিমাণ কি আমাদের আসলে ট্রেনিং ইনস্টিটিউশন আছে? না, মোটেও পর্যাপ্ত নয়। কারণ আমাদের দেশে যতগুলি ইউনিভার্সিটি আছে তার থেকে অল্প একটু বেশি হচ্ছে পলিটেকনিক ইনস্টিটিউট। কিন্তু পলিটেকনিক ইনস্টিটিউটে ডিপ্লোমা পড়ানো হয়, কিন্তু ট্রেড কোর্সটা হচ্ছে আরো বড় ইম্পর্টেন্ট জিনিস। আমাদের দেশে ট্রেড কোর্স পড়ানোর মতো যে ইনস্টিটিউট, সেগুলো পলিটেকনিক ইনস্টিটিউট থেকে কম, অথবা অনেক প্রাইভেট আছে কিন্তু ওগুলো রিকগনাইজ না। পলিটেকনিক ইনস্টিটিউট গুলো তো ট্রেড কোর্স চালু আছে, কিন্তু সেগুলো খুব সামঞ্জস্যপূর্ণ, ডিমান্ডের সাথে সামঞ্জস্যপূর্ণ নয়। এই ব্যাপারে আমি দুইটা প্রতিষ্ঠানের প্রতি আপনাদের দৃষ্টি আকর্ষণ করবো। একটা হচ্ছে ইউসেপ, আর একটা হচ্ছে মটস। দুইটাই মিরপুরে অবস্থিত। এই দুইটা সংগঠন তাদের কারিকুলাম প্রতি 6 মাসে একবার রিভাইজ করে। ওরা মার্কেটের যে রিকোয়ারমেন্ট সেটা বিবেচনা নিয়ে হতদরিদ্র গ্রামের এবং শহরের স্ট্রিট আর্টিস্টদেরকে পিক করে নিয়ে তাদেরকে ট্রেনিং দেয়, এবং দেখা যায় যে ওদের স্টুডেন্টরা পাশ করার সাথে সাথে চাকরি হয়ে যায়। শুধু তাই না, ওদের ওইখানকার যে শিক্ষক আছে, শিক্ষকদেরকেও বেশি বেতন দিয়ে লোকজনের বিভিন্ন ইন্ডাস্ট্রিতে নিয়ে যায়। এখন আমি এই দুইটা প্রতিষ্ঠানের কথা বললাম এই জন্য, ওরা কারিকুলামটাকে প্রতি 6 মাসে একবার রিভাইজ করে, এবং ওদের ট্রেনিং প্রোগ্রামটা, ইন হাউস ট্রেনিং প্রোগ্রামটা হয় সরাসরি বিভিন্ন ইন্ডাস্ট্রিতে। যেমন ফর ইউর কাইন্ড ইনফরমেশন, ওইখানে ইউসেপে একটা অটোমোবাইল রিপেয়ারিং ওয়ার্কশপ আছে। অর্থাৎ মিরপুরের একটি অটোমোবাইল ওয়ার্কশপের একটি অংশ ইউসেপের ভেতরে প্রতিষ্ঠা করা হয়েছে। রেগুলার যে ওদের যে গাড়ি মেরামত করে, সেগুলোকে ইউসেপের সেন্টারে নিয়ে আসা হয়। সেখানে যেসব ট্রেনি স্টুডেন্ট আছে তারা দক্ষ মেকানিকদের সাথে সহযোগিতা করে, হাতে কাজ করে, এবং সত্যি সত্যি গাড়ি রিপেয়ার করে। এই ধরনের প্রত্যেকটা ট্রেনিং প্রোগ্রামে ওরা এইভাবে
সেট করেছে যাতে সত্যিকার রিয়েল টাইম এক্সপেরিয়েন্স তারা পায় এবং সেখান থেকে সার্টিফিকেট পাওয়ার সাথে সাথে যেন চাকরি পায়। তো আমাদের দেশে যে ট্রেড কোর্স গুলো চালু আছে, আমি একবার কথা বলেছিলাম আমাদের দেশে টেকনিক্যাল কারিকুলাম ইনস্টিটিউট ডাইরেক্টরেটের, যে ডাইরেক্টরেটের চেয়ারম্যান হচ্ছেন একজন বিসিএস অফিসার জেনারেল এডুকেশন, উনি একজন বিজ্ঞানের ছাত্র নন। ওনাদেরকে জিজ্ঞেস করলাম, শুনলাম যে 20-30 বছরে পলিটেকনিক ইনস্টিটিউটে কোনো কোর্স পরিবর্তন হয়নি, রিভাইজ করা হয়নি। এবং পাকিস্তান আমলে যে ইকুইপমেন্ট গুলো কেনা হয়েছে পলিটেকনিক ইনস্টিটিউট গুলোতে, সেগুলোরও কোনো রিপ্লেসমেন্ট হয়নি। 50 বছরের আগের একটা মেশিন দিয়ে যদি একটা ট্রেনিং দেওয়া হয়, সেই যিনি ট্রেনিং পাবেন, ইনি যখন মার্কেটে আসবেন চাকরি করার জন্য, উনি যখন একটি এই 2021 সালের একটি আধুনিক মেশিন পাবেন, উনি সেটা চালাবেন কি করে? সুতরাং শিক্ষা এবং ডিমান্ডের ভিতরে আকাশ পাতাল তফাৎ আছে। এখানে আমাদের অনেক বেশি ইনভেস্টমেন্ট করা দরকার, অনেক বেশি ডাইনামিক হওয়া দরকার। অবশ্যই। মাহফুজ কবির, আপনার কাছে আসছি, একই প্রশ্ন আপনাকে আমি আসলে করতে চাচ্ছি। যে বিষয়টা আমি আসলে বলছিলাম যে দেখা যাবে যে প্রতিটা দেশে করোনাকালীন সময়ে আসলে কিছুটা ইনভেস্টমেন্টের দিকে ফোকাস করবে, যে ফরেন ইনভেস্টমেন্টগুলো আসলে কিভাবে করা যায়, এবং তারপরে হয়তো চিন্তা করবে যে এই কর্মসংস্থানের বিষয়। আপনি একটু জানাবেন যে এরকম একটা পরিস্থিতিতে আমাদের আসলে কোন কোন জায়গাগুলোতে কাজ করা দরকার? ধন্যবাদ। এই মুহূর্তে আসলে সরকার খুব ভালোভাবে চেষ্টা করছে যে আসলে বেসরকারি যে সংস্থাগুলো আছে তাদের সঙ্গে এবং যারা ফরেন ইনভেস্টর তাদের সঙ্গে একটু আলাপ করার চেষ্টা করছে। এবং আমরা দেখতে পেয়েছি যে আসলে যেটা জুলাই 2019 জুন 2020 সালে যেরকম ইনভেস্টমেন্ট হয়েছিল তার চাইতে কিন্তু অনেকখানি কমে গেছে পরবর্তীতে অর্থ বছরে পুরো করোনার সময়ে। এবং আসলে গ্লোবাল ইনভেস্টমেন্টই অনেকটাই ডিক্লাইন করেছে। তবে কিছুটা ঘুরে দাঁড়িয়েছে আবার ডিসেম্বরে এসে। এবং এখন মনে হচ্ছে যে যেহেতু আমাদের যে স্পেশাল ইকোনমিক জোন ওইগুলোতেও সরকার কিন্তু বেশ নাড়াচাড়া করছে এবং এই জায়গাগুলোতে ইনভেস্টমেন্ট আসছে এবং অন্য জায়গাগুলোতে আমাদের ইপিজেড গুলোতেও ইনভেস্টমেন্ট আসছে। তো এইটা একটা সুযোগ, যে এই সুযোগে যে আমাদের যে কর্মসংস্থান সেই জায়গাতে যদি কিছুটা উন্নতি করা যায়, এটি একটি বিষয়। তবে আমাদের যে ফরেন ইনভেস্টমেন্ট সেখান থেকে অত বেশি আসলে ম্যাসিভ স্কেলে এমপ্লয়মেন্ট জেনারেশন হবে না। আমাদের দেশের ভিতরে যে ডোমেস্টিক ইকোনমি সেখানে আসলে আমাদের ইনভেস্টমেন্টের বড় সুযোগ আছে। এবং যেহেতু করোনা থেকে অর্থনীতি ঘুরে দাঁড়াচ্ছে এবং আশা করা যাচ্ছে যে এই চলতি অর্থ বছরের শেষে আবার প্রবৃদ্ধি তার আগের ধারায় ফিরে আসবে। আর এই মুহূর্তে যে করোনার ইনসিডেন্স এবং যে পরিমাণ মানুষ মারা যাচ্ছে সেটা অনেকখানি কমে গেছে এবং এটি একটা আশার দিক তৈরি করেছে। তবে এটাও ঠিক যে আগের যে কর্মসংস্থান সেই অবস্থাতে আমরা হয়তো ফিরে যাব না। মানে অর্থনীতির যে নতুন গতি প্রকৃতি, নতুন ধরনের যে চাহিদা, এর মধ্যে ব্যবসা বাণিজ্যের ধরনও অনেকটাই পরিবর্তিত হয়ে গেছে, অনেকটাই অনলাইন ভিত্তিক হয়ে গেছে অনেক রকমের ব্যবসা। এবং এই যে লোকজনের যে ডেলিভারি, হোম ডেলিভারি, এই জিনিসগুলো অনেকখানি কিন্তু দাঁড়িয়েছে। তো যার ফলে এই যে আগের যে কর্মসংস্থানের ধরন ছিল এখনকার কর্মসংস্থানের ধরন কিন্তু একটু অন্যরকম হবে। এবং তার জন্য যে স্পেশালাইজড কাইন্ড অফ ম্যান পাওয়ার সেটা তৈরি করার জন্য কিন্তু আমাদের আসলে যে আগের ইনস্টিটিউশন গুলো আছে সেগুলো দিয়ে হবে না। এবং জনাব সিদ্দিকী যেটি সত্যিকারের মানে বাস্তবতাটাই তুলে ধরেছেন যে আমাদের যে ট্রেনিং ইনস্টিটিউশন গুলো এমনিতেই কম সংখ্যায়, এবং তার মধ্যেই আমাদের যে কারিকুলাম গুলো আছে, আমাদের যে ইনস্ট্রুমেন্ট গুলো আছে এবং যারা ট্রেনার তাদের যে ট্রেনিং এর লেভেল সেগুলো যদি আমরা চিন্তা করি তাহলে আসলে ইন্ডাস্ট্রির যে রিকোয়ারমেন্ট এবং সার্ভিস সেক্টরের যে রিকোয়ারমেন্ট সেগুলোর থেকে অনেক দূরে আছে তারা। তো এই যে রিয়ালিটির যে গ্যাপ, সেই গ্যাপটাকে অ্যাড্রেস করার জন্য আসলে কোনো প্ল্যান আছে কিনা? আমাদের সরকারের তো নিশ্চিতভাবেই একটা বড় রকমের উদ্যোগ আছে যে বিশেষ করে পলিসির দিক থেকে এবং বাজারের যে সমস্ত অ্যালোকেশন সেগুলোতে কর্মসংস্থান আসলে 1 নাম্বার প্রায়োরিটি। তো এই শুধুমাত্র প্রায়োরিটি থাকলে তো আর হবে না, এই জায়গাতে ইনস্টিটিউশন গুলোকে তো রেডি করতে হবে যে তাদেরকে ট্রেন আপ করে যে ইউনিভার্সিটি থেকে বা অন্য কোনো জায়গা থেকে যে গ্রাজুয়েট হওয়ার পরে তাদেরকে ইন্ডাস্ট্রির জন্য যে প্রিপেয়ার করা, সেই কাজটুকু আসলে কিভাবে করবে? এখন এটা করবে তো প্রাইভেট সেক্টর। ডেফিনেটলি যে প্রাইভেট ইনস্টিটিউশন গুলো যদি সেভাবে তৈরি করা যায়, আমরা আসলে তো তৈরি করতে পারিনি এই করোনার সময়টাতে। তো এখন আমাদের এই জায়গাতে মনোযোগ দিতে হবে, এই জায়গাটা আসলে বাজেট দিতে হবে সরকারকে। এবং এটা যদি করা যায় তাহলে সেই ক্ষেত্রে যারা প্রাইভেট ট্রেনিং ইনস্টিটিউট তারা নতুন করে তৈরি করবেন। এবং আরেকটা বিষয় আমি একটু বলতে চাই এখানে, যে অনেক ইন্ডাস্ট্রি তারা আসলে ট্রেনিং একটা সাবসেকশন তৈরি করতে চায়। আসলে তারা যদি গভর্নমেন্টের কাছ থেকে সাপোর্ট পায় তাহলে সেক্ষেত্রে তারা কিন্তু নিজেরাই ট্রেনিং ইনস্টিটিউট তৈরি করতে পারে। তো এটা যদি করা যায় তাহলে সেক্ষেত্রে একটা ডিরেক্ট লিঙ্কেজ তৈরি করবে। আর আমাদের দেশের যে ইন্ডাস্ট্রি ইউনিভার্সিটি লিঙ্কেজ সেটা খুবই পুয়ার।
এবং এই জায়গাতে এক ধরনের একটা অস্বস্তি দেখা যায় বিশ্ববিদ্যালয়গুলো থেকে, বিশেষ করে যে সরকারি বিশ্ববিদ্যালয় আছে সেখান থেকে। তখন মনে হয় যে এই জায়গা থেকে আসলে সরে আসতে হবে আমাদের। এবং আসলে এই যে করোনার পরবর্তী সময়ে ইন্ডাস্ট্রিও চায় যে তাদের একটা ভালো ম্যান পাওয়ার আসুক, এবং অবশ্যই। সরকার চাচ্ছে যে কর্মসংস্থান বাড়ুক। তো এই জায়গাতে আমার মনে হয় একটা বড় রকমের নীতিগত পরিবর্তন দরকার আছে। জি, আমি একটু সঞ্জয় আপনার সাথে কথা বলতে চাচ্ছিলাম। আমাদেরকে একটু জানাবেন যে আসলে আমরা দুজন বক্তা থেকে শুনলাম যে কি অবস্থা, কি পরিস্থিতিতে আছে। আপনি বলবেন যে আপনার মতামতে যে কি মনে হয় কিভাবে এই সমস্যা থেকে উঠে দাঁড়ানো যায়, এবং ট্রেনিং ইনস্টিটিউট নিয়ে যে বিষয়টি নিয়ে আমরা কথা বলছিলাম, এটার জন্য আসলে কতটুকু উদ্যোগ এখন পর্যন্ত নেওয়া হয়েছে? আসলে ওনারা ঠিকই বলেছেন, দুইজন বক্তা আসলে ঠিক মতোই বলেছেন। কারণ আমরা আমাদের যে মানে প্রচলিত যে শিক্ষা প্রতিষ্ঠানগুলো চলতেছে, প্রচলিত শিক্ষা ব্যবস্থায় এখানে কিন্তু ট্রেনিং বলতে আমরা যেটা বুঝি, এবং আমাদের যে ইন্ডাস্ট্রি আছে, ইন্ডাস্ট্রির প্রয়োজনে যে শিক্ষা, ওটা কিন্তু এখানে নেই। কারণ আমি এটাই বলতে চাচ্ছি, আমরা যখন মানে উচ্চশিক্ষার জন্য ছেলেদেরকে মেয়েদেরকে বিভিন্ন ইউনিভার্সিটিতে, বিভিন্ন মানে কলেজে, বিশ্ববিদ্যালয়ে ভর্তি করায়, তখন আমাদের একটা উদ্দেশ্য থাকা দরকার। এই উদ্দেশ্যটা মা বাবার যেমন থাকবে, তেমনি যারা শিক্ষার্থী তাদেরও থাকতে হবে। কারণ আমি যদি একটা ছেলে, আমি যদি ধরেন ইংলিশে পড়লাম বা বাংলায় পড়লাম বা কমার্সে পড়লাম, তাহলে আমি এটা করার পর আমার উদ্দেশ্যটা কি, আমি কোথায় যাব? এটা একজন শিক্ষার্থীকেও কিন্তু এটা এটা মানে মাথায় নিয়ে অগ্রসর হতে হবে। শুধু আমি এমবিএ করবো, বিবিএ করবো, ভবিষ্যতে কি করবো, এটার কোনো উদ্দেশ্য নাই। এটা নিয়ে যদি আমরা লেখাপড়া করি, তাহলে এটা ভবিষ্যৎ কিন্তু অন্ধকার, যেটা আমরা বর্তমানে মানে দেখতে পাচ্ছি। আরেকটা বিষয় হলো গভর্নমেন্টের যে লক্ষ্য, উচ্চ লক্ষ্য, যেমন মাননীয় প্রধানমন্ত্রী 100টা ইকোনমিক জোন এখানে করতেছেন, এবং আমরা প্রত্যেক দিনেই বিভিন্ন ইয়ে থেকে, চেম্বার থেকে, বিজেপি থেকে, বিভিন্ন মানে ইয়ে থেকে আমরা এর জন্য সরকারের পক্ষ হয়ে বলতেছি এখানে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের জন্য। আসলে ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্ট যে হবে, আমাদের ক্যাপাবল মানুষগুলো কোথায়, আমাদের এফিসিয়েন্ট মানুষগুলো কোথায়, আমরা ট্রেন্ডার মানুষগুলো কোথায়? আমরা ট্রেন্ডার মানুষ যদি করতে হয়, বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষা, বর্তমান যে শিক্ষা, এটাকে টোটালি চেঞ্জ করে ঢেলে সাজাতে হবে। আমাদের যে ছেলেরা, ওরা এখন চাচ্ছে কি, মানে আমার ছেলে, আপনার ছেলে বা ছেলে মেয়ে যারা মানে নেক্সট জেনারেশন, তারা অন্ধকারের মধ্যে আছে, লেখাপড়া করে তারা কেউ বিদেশে যাচ্ছে, কেউ কানাডায় যাচ্ছে, আমেরিকায় যাচ্ছে, বিভিন্ন জায়গায় লেখাপড়া করার জন্য যাচ্ছে। তো আমাদের ভবিষ্যৎ যে মানে এন্টারপ্রাইনার তৈরি হবে, ওদের একটা শর্টেজ সেখানে হয়ে গেছে। কারণ এই শিক্ষা ব্যবস্থাকে আসলে সময় উপযোগী করে যদি আমরা করতে না পারি, তাহলে কিন্তু এটার সুফল আমরা পেয়ে পাবো না। ফরেন দেখেন, আমরা একটা ইন্ডাস্ট্রি দেওয়ার পরে আমাদের টেকনিশিয়ান গুলো আনি যে আমরা চায়না থেকে, চাইনিজরা যখন তারা বা শ্রীলঙ্কা থেকে বা বিভিন্ন দেশ থেকে, তাদের কিন্তু কোনো উচ্চশিক্ষা এখানে নেই, তারা কোনো এখানে বিবিএ এমবিএ করা কেউ না। তারা এখানে বেসিক এডুকেশনটা করার পরে তারপর তারা স্পেসিফিক ভাবে মানে কোন একটা ইন্ডাস্ট্রিতে, ধরেন কেউ আইইতে আসতেছে, কেউ ওই যে মেকানিক হিসাবে আসতেছে, কেউ হয়তো ওইখানে প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং হিসাবে আসতেছে, সবগুলো কিন্তু ট্রেন আপ করে আসা। এবং ওদেরকে এসে এখানে নতুন ভাবে আমাদের কোনো ট্রেন আপ দেওয়ার দরকার নেই। আরেকটা ব্যাপার আমি দেখি, ধরেন আমরা আমাদের ইন্ডাস্ট্রিতে, ধরেন আরএমজি সেক্টর থেকে আরম্ভ করে বিভিন্ন ইন্ডাস্ট্রি থেকে আমাদের যে ইলেকট্রিশিয়ান বা ওই যে মেকানিক যারা আছে, তারা কিন্তু ওই যে ফ্যাক্টরিতে কাজ করে শিখে শিখে তারা বড় হয়েছে। এবং ওদেরকে মানে আমরা একটা ফরেন কোম্পানিতে গিয়ে তারা একটা ভালো চাকরি পাবে, এটারও কোনো ব্যবস্থা নেই। এটার কারণটা হলো যে তাদের কোনো সার্টিফিকেট নেই। এখন গভর্নমেন্টের আসলে বিভিন্ন মুনিসিপ্যালিটি এটা নিয়ে কাজ করা দরকার। তাহলে যদি সার্টিফিকেশন থাকাতে, আবার ধরেন ইলেকট্রিকে কাজ করে, বয়লারে কাজ করে, তাদের যদি আমরা ট্রেন আপ করে গভর্নমেন্টের তরফ থেকে সেই ট্রেন আপ করে তাদেরকে সার্টিফিকেশন করাতে পারি, তাহলে শুধু বাংলাদেশে নয়, বিদেশে গিয়েও কিন্তু তারা এটার একটা সুফল পাবে, কর্মসংস্থান হবে। এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট ব্যাপার। এই জন্য আজকের যে অনুষ্ঠান, এই অনুষ্ঠানকে আমি ধন্যবাদ জানাই। এটা নিয়ে আরো অনেক মানে আলোচনার দরকার, আরো অনেক মানে ওই যে জনসচেতনতা তৈরি করা দরকার। কারণ কর্মসংস্থান ইজ দ্য বিগ ফ্যাক্টর, এবং এটা যারা ইন্ডাস্ট্রি করে তাদের জন্য প্রয়োজন, এবং যারা চাকরিতে যাবে তাদের জন্য প্রয়োজন। বোথ সাইড ইজ ভেরি ইম্পর্টেন্ট, এটা আমি বলবো। আমি একটু আপনাকে জিজ্ঞেস করেছিলাম যে জানাবেন যে আসলে চট্টগ্রামের এখানে কি ধরনের কর্মসংস্থান তৈরি করার জন্য আসলে এরকম ইনস্টিটিউট আছে কিনা, এই বিষয়ে একটু জানতে চাচ্ছিলাম।
চট্টগ্রামে আসলে যে ইনস্টিটিউট গুলো আছে এগুলা এটা খুবই পুয়ার। একটু আগে আরেকজন বক্তা বললেন যেমন আমাদের ভোকেশনাল যেগুলা আছে এখানে আমরা মেট্রিক পাস করে এখানে যাচ্ছি, কিন্তু এটা খুবই অপ্রতুল। আমাদের কিন্তু বিশাল জনশক্তি, বিশাল ছাত্র সমাজ এবং তারা বিভিন্ন চিটাগাং ইউনিভার্সিটি বা বিভিন্ন ওই যে আপনার প্রাইভেট ইউনিভার্সিটি বা বিভিন্ন জায়গায় তারা মানে লেখাপড়া করতেছে, এটা হলো হিউজ। এদেরকে আসলে টেকনিক্যাল নলেজ দেওয়ার মতো এরকম কোন অনুষ্ঠান বা প্রতিষ্ঠান এখানে এখনো গড়ে ওঠেনি। জি। আর যেগুলি আচ্ছা। ছোটখাটো করছে, জি যেমন এখানে কোরিয়ানরা একটা ট্রেনিং ইনস্টিটিউট করেছে এটা হাতে শিক্ষার জন্য, এটা খুবই অপ্রতুল। এগুলোকে আসলে ঢেলে সাজিয়ে এবং এগুলোর পরিধি আরো বৃহৎ করা দরকার আমি মনে করি। জি, এ বিষয়ে আরো আলোচনা করব। যেতে হচ্ছে একটা ছোট্ট বিরতিতে। প্রিয় দর্শক, যেতে হচ্ছে বিট সংলাপে একটা ছোট্ট বিরতিতে। নিউজ 24 এর সাথেই থাকবেন। দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বিট সংলাপে কথা বলছিলাম কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে। আমি এমএস সিদ্দিকী স্যার আপনার কাছে আসতে চাচ্ছি, একটু বলবেন যে আসলে প্রণোদনার একটা বিষয় যেটা আছে আমাদের সরকারের কাছ থেকে, এটাকে আসলে কর্মসংস্থানের জন্য বা ট্রেনিং ইনস্টিটিউশনের জন্য আসলে কি কাজে লাগানো হয়েছে বা কতটুকু বাস্তবায়ন হয়েছে এই উদ্যোগটা? আমি শুনতে পাই না কিছু। আমি প্রণোদনার কথা বলছিলাম। সরকার থেকে যে প্রণোদনাটা দেওয়ার কথা ছিল কর্মসংস্থানের জন্য এবং ট্রেনিং ইনস্টিটিউশনের জন্য, এটা কতটুকু বাস্তবায়ন হয়েছে? আমাকে প্রশ্ন করেছেন? জি আচ্ছা, ঠিক আছে, থ্যাংক ইউ। প্রণোদনার টাকা নিয়ে তো অনেক নাটক। সেটা হচ্ছে 20,000 কোটি টাকা দেয়া হয়েছে। সরকার বলছে বিভিন্ন বাংলাদেশ ব্যাংকের গভর্নর পর্যন্ত বলছেন যে আমরা 50% 70% দিয়ে ফেলেছি, কিন্তু এক্সাক্ট হিসাবে দেখা যায় 1/3 ডিস্ট্রিবিউট হয় নাই। আর যে টাকাটা ডিস্ট্রিবিউট হয়েছে এটা ক্ষুদ্র কুটির শিল্প পায়নি। আমি ক্ষুদ্র কুটির শিল্পের কথা বলছি, আমি বড়দের কথা বলছি না। এই জন্য যেহেতু কর্মসংস্থানের সাথে রিলেটেড আলোচনা করছি, এই দেশের সবচেয়ে বড় এমপ্লয়ার হচ্ছে ক্ষুদ্র এবং কুটির শিল্প, সব দেশেই। তো ক্ষুদ্র এবং কুটির শিল্পের চাকরি হওয়া তো দূরের কথা, বর্তমানে প্রায় 25% 30% লোকের চাকরি চলে গেছে। যেমন ধরেন গত 2-3 দিন থেকে পত্রিকার রিপোর্টে দেখলাম যে কেরানীগঞ্জের যে কাপড়ের হোলসেল মার্কেট আছে এখানকার 50% দোকান পুরোপুরি খোলে নাই। ওরা 4টা ঈদের মূল খরচ বেচা বিক্রি করতে পারবে। সুতরাং এরা কিন্তু বিরাট কর্মসংস্থানের সৃষ্টি করে। তো প্রণোদনার টাকাটা আপনি প্রশ্ন করেছেন, সেটা হচ্ছে প্রণোদনার টাকাটা যে 1/3 গেছে বলে আলোচনা হয়, সেই আলোচনার সেই 1/3 এসএমই গুলো কিন্তু আসলে রিয়েল এসএমই না। ওগুলো বড় বড় প্রতিষ্ঠানের একটা ছোট্ট অংশ, বড় বড় গ্রুপ অফ ইন্ডাস্ট্রি একটা ছোট অংশ, ছোট্ট একটা অর্গানাইজেশন সেটাকে টাকা দিয়েছে। কিন্তু রিয়েল যারা এন্টারপ্রেনার, ক্ষুদ্র মানে একটি মাত্র সংগঠন বা রিয়েল ক্ষুদ্র, তাদের সাথে যেহেতু ব্যাংকের কোনো রিলেশন নাই, সম্পর্ক নাই, হয়তো কারো কারো অ্যাকাউন্ট নেই, এরা কিন্তু আসলে টাকা পায়নি। তো পায়নি এই ব্যাপারটা নিয়ে মার্কেটে যখন সার্ভে, বিভিন্ন রকম সার্ভে করেছে বিভিন্ন অর্গানাইজেশন, ব্র্যাক করেছে, তারপরে আরো 2-3টা অর্গানাইজেশন এটা নিয়ে গবেষণা করেছে, যে দেখা গেল যে প্রণোদনার টাকার ব্যাপারে রিয়েল এসএমইরা অনেকে জানেই না। জিজ্ঞেস করে যে কোথায় আমরা টাকার জন্য অ্যাপ্লিকেশন করব। সেই অর্থে তার এটার যে কনসেপ্টটা কর্মসংস্থান বৃদ্ধি অথবা কর্মসংস্থান যাতে কমে না যায়, ব্যবসা বাণিজ্যের প্রোডাকশনে থাকে, প্রোডাক্টস গুডস এন্ড সার্ভিস প্রডিউস করতে পারে, এই জায়গাটাতে আসলে সরকারের যে প্রণোদনা বা ঋণ, এটা আসলে সেই অর্থে কোনো ইফেক্টিভ হয় নাই। বরং এই ক্ষুদ্র এবং কুটির শিল্পগুলি তাদের নিজেদের উদ্যোগে টাকা গ্রহণ করে ঋণ নিয়ে, সাপ্লায়ার্স ক্রেডিটে ঋণ নিয়ে, যারা র মেটেরিয়াল সাপ্লাই দেয় তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে, যারা তাদের প্রোডাক্ট কিনে তাদের কাছ থেকে অ্যাডভান্স টাকা নিয়ে, এইভাবে সমন্বয় করে তাদের ব্যবসা প্রতিষ্ঠানকে চালু রেখেছে। সুতরাং এই সবকিছু বিবেচনা করলে দেখা যায় যে প্রণোদনার টাকাটা রিয়েলি আমাদের দেশে ইফেক্টিভ হয় নাই। জি, একই প্রশ্নে একটু আমি মাহফুজ কবির আপনার কাছে আসছি। এই প্রণোদনার বিষয়টা নিয়ে প্রতিবারই একই কথা শোনা হচ্ছে, প্রতিবার একই জিনিস জানা যাচ্ছে, কেন হচ্ছে এই বিষয়টি? ধন্যবাদ। এই জনাব সিদ্দিকী যেটি বললেন সেটি আসলে একটা খুব একটা বড় রকমের সত্য, যে এখানে যে বলা হচ্ছে যে আমাদের যে নীতি আছে এসএমইর যে ঋণ নীতি, সেই নীতির মধ্যে যে ব্যাংক এবং যারা ক্লায়েন্ট
তাদের মধ্যে সম্পর্কের ভিত্তিতেই আসলে সবকিছু নির্ধারিত হবে, এখানে সুদের হার সহ। জি। মানে যদি অন্যান্য জায়গাতে সুদের হারটা ঠিক আছে, মানে মোটামুটি নির্ধারণ করে দেওয়া আছে, কিন্তু এখানে ব্যাংক চাইলে ইচ্ছা করলে ঋণ দিতে পারে, নাও দিতে পারে। তো এই যদি অবস্থা হয়, মানে ব্যাংকের মর্জির উপরে যদি এই পুরো ব্যবস্থাটা চলে, তাহলে সেক্ষেত্রে কিন্তু আসলে এসএমই এক্সক্লুডেড থাকার সম্ভাবনাই বেশি, এবং এটা অতীতেও হয়ে আসছিল। এখন ব্যাংকগুলো যে যুক্তিটা দিচ্ছে সেটা হলো যে যারা বড় তাদেরকে ম্যানেজ করতেই, এই বিশেষ করে প্রণোদনার টাকা এবং তাদের ঘুরে দাঁড়ানোর যে অর্থায়ন সেটি ম্যানেজ করতেই কিন্তু তারা হিমশিম খাচ্ছে। এখন নতুন করে এসএমই নিয়ে তাদের আসলে এরকম মাথা ব্যথা নেই, জি। এবং এটা কিন্তু অত্যন্ত দুঃখজনক। এখানে যদি বাংলাদেশ ব্যাংক খুব শক্ত হতো, মানে সরকারের দিক থেকে শুধুমাত্র ঋণের জন্য একটা ফান্ডের ব্যবস্থা করলেই হবে না, এখানে যেটা যাতে এনফোর্সড হয় সেটার জন্য যদি যথেষ্ট তদারকি এবং এটা যে বাধ্যবাধকতা এটি যদি করতে পারতো সরকার, তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা কার্যকরী হতো। এবং এই এসএমই গুলো আসলে ধুকে ধুকে অনেকেই যারা আত্মকর্মসংস্থানের মধ্যে আছে, নিজেদের কর্মসংস্থান করায় এবং অন্যদের কর্মসংস্থান করায়, দুটো জায়গাতেই কিন্তু তারা বড় রকমের হিমশিম খাচ্ছেন। আরেকটি বিষয় হলো যে শহরে এবং গ্রামের মধ্যে একটা বড় রকমের ব্যবধান দেখা যাচ্ছে, যে শহরে হয়তো কেউ কেউ পাচ্ছে, তাদের একটু সম্পর্ক ভালো করে ব্যাংকগুলোর সাথে, অনেকের হয়তো অ্যাকাউন্ট নেই বা অ্যাকাউন্ট আছে, বা তাদের লেনদেন, ভ্যাট, এগুলোর যে কাগজপত্রগুলো, ব্যালেন্স শিটের যে সমস্যা, সেগুলো থাকা সত্ত্বেও যারা শহরে আছেন তারা কিন্তু কোনোভাবে ম্যানেজ করে নিচ্ছেন। কিন্তু গ্রামের যারা ছোট ছোট একদম ক্ষুদ্র উদ্যোক্তা, তাদের জন্য কিন্তু বিষয়টা খুবই কঠিন। তো এই অবশ্যই। যে একটা বড় রকমের সমস্যা, সেটার জন্য আসলে বাংলাদেশ ব্যাংকের এগিয়ে আসা দরকার ছিল, এবং সরকারের উচ্চ পর্যায় থেকে যে নির্দেশনা এবং সেটি বাস্তবায়ন করার জন্য যে মনিটরিং, সেটার অভাবে কিন্তু আমাদের এসএমই গুলো, এই যে বড়রা যেমন ঘুরে দাঁড়াচ্ছে, এই সুযোগটা কিন্তু তারা নিতে পারছে না এবং তারা কিন্তু মার খেয়ে যাচ্ছে। তো এই জি, জায়গাটা সঞ্জয়, আমার মনে আপনার হয় যে কাছেও আমি এটা একই special বিষয় নিয়ে দরকার আছে। আসছি। আমরা শুনলাম যে আসলে এই প্রণোদনার বিষয়টি নিয়ে সবসময় কিন্তু একটাই অসুবিধা সম্মুখীন হচ্ছে আমাদের সাধারণ জনগণ এবং এসএমই খাতগুলো। আপনি কি বলবেন এই বিষয়ে? আসলে এসএমই নিয়ে যে কথাগুলো হয়েছে, মাহফুজ ভাই এবং সিদ্দিকী ভাই যেটা বলেছেন এটাই বাস্তব। এসএমইটা প্রান্তিক পর্যায়ে পৌঁছছে না, এটা কোনোভাবে পৌঁছছে না, এটা আমাদের অবজারভেশন। আর এসএমইটা হলো যে, এবং ওই যে আমাদের মাহফুজ ভাই যেটা বললেন, এটার জন্য সরকারের একটা উইংস তদারকি ইজ ভেরি এসেনশিয়াল। এটা যদি তদারকি না হয়, লোক দেখানো এসএমই হয়, এটা নিয়ে কোনো লাভ হবে না। আমি আসলে এসএমই, যেহেতু এসএমই নিয়ে আমরা কথা বলতেছি এবং ইয়ে নিয়ে কথা বলতেছি, এখানে কর্মসংস্থান নিয়ে যেহেতু আমরা কথা বলতেছি, এখানে শুধু আপনি যেটা বলতেছেন ওই যে প্রণোদনা, এখানে প্রণোদনা দিয়ে কোনো লাভ হবে না যদি আমরা ইজি অফ ডুইং বিজনেসের এই যে ধাপগুলো পার হতে না পারি, কস্ট অফ ডুইং বিজনেস নিয়ে আমরা যদি কথা বলতে না পারি, জি। আমরা যদি বিজনেস ফ্রেন্ডলি মানে পলিসি গুলো করতে না পারি, এবং এটাতে আমরা যদি করতে না পারি, ওই যে তদারকি করতে না পারি, তাহলে এটা লোক দেখানো দিয়ে কোনো লাভ হবে না। প্রণোদনা যেটা, এটা তো হলো, এটাও একটা লোন। এটা কোনো, আপনি যদি স্মুথলি ব্যবসা করতে না পারেন, তাহলে আমি লোন দিলাম, আবার 6 মাস পরে গিয়ে ওই লোনগুলো কালেকশনের জন্য আমি আবার দাঁড়িয়ে থাকলাম। এর অনেকে, আমাদের যে অবজারভেশন, অনেকে প্রণোদনা নিয়ে ব্যাংক কার্পেট হয়েছে, এরকম আছে। যেমন আরএনবি সেক্টরে 3 মাসের জন্য বেতন দেওয়া হয়েছিল গত এপ্রিল, মে, জুনে, যখন আমাদের প্যান্ডামিক শুরু হয়। অনেকে মনে করছে এই টাকাটা 18তেই দিতে হবে না, এবং তারা ব্যবসাগুলোতে ওই যে মানে শ্রমিকদেরকে তারা মানে রেখে দিয়েছে, এবং কাজ না থাকা অবস্থায় তাদেরকে বেতন দিয়েছে। 6 মাস গ্রেস পিরিয়ড ছিল, এরপরে আবার 6 মাস গ্রেস পিরিয়ড, এরপরে এখন কিন্তু এটা কাটা শুরু হয়ে গেছে, অলরেডি 2 মাসের কাটা শুরু হয়ে গেছে। অনেকগুলো প্রতিষ্ঠান কিন্তু যারা বর্তমানে ব্যবসা করতেছে, তারা হিমশিম খাচ্ছে এই টাকা মানে রিটার্ন করার সময়, কারণ এই পরিমাণ প্রফিট তো আর হচ্ছে না, এই পরিমাণ তো আমরা কর্মসংস্থান হয় না, এই পরিমাণ প্রফিট হয় না, এবং এটা এখন এটা রিটার্ন করাই বড় মুশকিল হয়ে গেছে। এই জন্য আমি বলবো, আমাদের মাহফুজ ভাই যেটা বলছেন, ইটস ভেরি ইম্পর্টেন্ট। আমাদেরকে আসলে এটা নিয়ে সরকারের একটা উইংস কাজ করা দরকার। এটা মানে এটা কারা দিতে পারতেছে, কারা দিতে পারতেছে না, এবং এই টাকাটা কোথায় যাচ্ছে, এটা কি আসলে ইন্ডাস্ট্রিতে বা কর্মসংস্থানে এই টাকাটার ব্যবহার হচ্ছে কিনা, এগুলো নিয়ে যদি আমরা কাজ না করি, তাহলে প্রণোদনা কেউ পাচ্ছে কে না পাচ্ছে, এটা নিয়ে শুধু আলোচনা এই করলে সমস্যাটা এইভাবেই রয়ে যাবে। জি, হুম। জি। ধন্যবাদ। আমরা ফিরে আসবো আরেকটা ছোট্ট বিরতির পরে। আমাদের সাথেই থাকুন। কর্মসংস্থান নিয়ে কথা বলছি, এই চ্যালেঞ্জ নিয়ে কথা বলছি। আশা করি এই আলোচনার মাধ্যমে আমরা কিছু সমাধানও জানতে পারবো। প্রিয় দর্শক, নিউজ 24 এর সাথেই থাকুন।
দর্শক, আবারও স্বাগত জানাচ্ছি। বীজ সংলাপে কথা বলছিলাম কর্মসংস্থানের চ্যালেঞ্জ নিয়ে। অনেক বিষয় নিয়ে আমরা আলোচনা করেছি। আমাদের আসলে কি কি ঘাটতি আছে সেই নিয়ে জেনেছি। আমি একটু এম এস সিদ্দিকী স্যার আপনার সাথে কথা বলতে চাবো যে আসলে এই মানুষগুলোর, এই কর্মহীন মানুষগুলোর ভবিষ্যৎ কি, কিভাবে এনাদেরকে তুলে দাঁড় করানো যায় এবং কিভাবে সরকারের আরেকটু পদক্ষেপ নেওয়া উচিত, যদি একটু আপনার মন্তব্যতে আমাদেরকে জানান। ধন্যবাদ। আসলে আপনারা শুনতে পাচ্ছেন যে এই প্যান্ডেমিকের ভিতরে অনেক লোকের চাকরি চলে গেছে, যেমন 25% মানুষ ক্ষুদ্র কুটির শিল্পে চাকরি হারিয়েছে। যেমন বলা হচ্ছে যে কেরানীগঞ্জে যে রেফারেন্সটা দিলাম যে 50% দোকান খোলেই নেই। এখন সেখানে যারা চাকরি করতো তারা কোথায়? এখন আমরা যে আলোচনাটা করছি যে আমাদের যে প্রণোদনা নিয়ে, এই প্রণোদনায় ইফেক্টিভ হয়নি। এটা যদি ইফেক্টিভ হতো, যেটা ইয়ে আলাপ করছে, অঞ্জন বাবু আলাপ করেছেন, যে এটা তো আসলে প্রণোদনার টাকা নয়, এটা তো হলো লোন, সাবসিডাইজ ইন্টারেস্ট রেটে লোন দেওয়া হয়েছে, যেটা ফেরত দিতে হবে ব্যবসার সফলতা আসলে। উইথ ইন্টারেস্ট। প্রণোদনা হচ্ছে সেটা যেটা আসলে এককালীন দিয়ে দেওয়া হয়, এবং আমাদের দেশ ছাড়া বাকি সব দেশে প্রণোদনাটা ওভাবে দেওয়া হচ্ছে। একটা দোকানে জিজ্ঞেস করেছে যে তোমাদের আগামী 3 মাসের কর্মচারীর বেতন দিতে বা বাড়ি ভাড়া দিতে বা কত খরচ, মিনিমাম খরচ কত, এত, তোমাকে তোমার অ্যাকাউন্ট নাম্বার দাও, তোমাকে এই টাকাটা দিয়ে দিলাম। সরকার সেভাবে ফি সাবিলিল্লাহ যেটা বলে, উইদাউট এনি ক্লেম, সে টাকাটা দিয়ে দিয়েছে তাদেরকে বেঁচে থাকার জন্য। ব্যবসা প্রতিষ্ঠান বেঁচে থাকলে কর্মচারীদের চাকরি ঠিক থাকে। সুতরাং এদেরকে রক্ষা করার এখন একমাত্র উপায় এই মুহূর্তে আর কারো পক্ষে সম্ভব না, কারণ প্রণোদনার যে পদ্ধতি আমাদের দেশে চালু আছে সেটা হচ্ছে এক ধরনের সাবসিডাইজ রেটে ইন্টারেস্ট রেটে লোন। সেটা দিয়ে কাজ হচ্ছে না, হয় নাই, হবেও না। আমাদেরকে আসলে ওইভাবে ক্ষতিগ্রস্তদেরকে টাকা দিতে হবে, দিয়ে তাদের ব্যবসাগুলোকে আবার চালু করতে হবে। এবং এইটা আসলে আমরা মুখে বললেও সাথে সাথে বলে দিতে হয়, এটা আমাদের জন্য খুবই কঠিন কাজ। জি, এবং একটা লং টাইম প্রসেস কিন্তু বিষয়টা। তাছাড়া সঠিক মানুষকে, ক্ষতিগ্রস্ত মানুষকে আইডেন্টিফাই করার যে পদ্ধতি পৃথিবীতে আছে, উন্নত বিশ্বে আছে, সেটা আমাদের নাই। সরকারের জন্য এটা বিরাট চ্যালেঞ্জ। কারণ আমরা কাকে দেব? আমরা যদি এই তথ্য কালেকশন করতে যাই, আমাদের কাছে তথ্য আসবে, যিনি নিডি নন উনি টাকাটা পেয়ে যাবেন, যিনি রিয়েলি নিডি উনি টাকাটা পাবেন না। সুতরাং তারপরেও বলবো যে আমাদের প্রণোদনার টাকাটা প্রণোদনার মতো করে যদি ক্ষুদ্র ব্যবসায়ীদেরকে দেওয়া যায়, যারা ক্ষতিগ্রস্ত হয়েছে বা ভবিষ্যতে হবে। যেমন ইদানিং বলা হচ্ছে যে এর ভিতরে অনেকগুলো ব্যবসা প্রতিষ্ঠান বন্ধ হয়ে যাচ্ছে, দলে দলে মানুষ ঢাকা শহর থেকে গ্রামে চলে যাচ্ছে। এটার ইমিডিয়েট একটা সমস্যা হচ্ছে আমাদের দেশে ইনফ্লেশন রেটটা বেড়ে গেছে, দ্রব্যমূল্য বেড়ে গেছে। আগে যারা কম বেতনে চলতে পারতো, এখন তাদের পক্ষে ঢাকা শহরে টিকে থাকা সম্ভব হচ্ছে না, তারা হয়তো ফ্যামিলিকে গ্রামে পাঠিয়ে দিচ্ছে। এই যে ফ্যামিলিকে গ্রামে পাঠিয়ে দেওয়ার যে একটা ইম্প্যাক্ট, ছেলে মেয়েদের পড়াশোনার ডিস্টার্ব হয়ে যাবে, টোটালি ডিসলোকেশন হয়ে যাবে একটা পরিবার। যিনি ঢাকা শহরে থাকেন, 2 জায়গায় 2টা পরিবার হয়ে গেল, সামাজিক, মানসিক, অর্থনৈতিক সমস্যার সৃষ্টি হবে। এগুলো থেকে রক্ষা পাওয়ার জন্য আমাদের ইমিডিয়েট আর কোনো বিকল্প আমার আছে বলে আমার জানা নেই। ডক্টর মাহফুজের মতো অর্থনীতিবিদ হয়তো আরো কিছু নতুন তথ্য দিতে পারে। আমি ওনার কাছেই যেতে চাচ্ছি। ডক্টর মাহফুজ কবির, আপনার কাছে আসতে চাচ্ছি। আমাদেরকে এম এস সিদ্দিকী স্যার যা জানালেন, আপনি এই বিষয়ে কি বলবেন? কাজ করা যায় যে সরকার দুটো পদ্ধতি অবলম্বন করতে পারে এই আইডেন্টিফিকেশনের জন্য। কারণ আইডেন্টিফাই করে তারপরে তাদেরকে প্রণোদনা দিতে হবে এবং তাদেরকে ঘুরে দাঁড়ানোর ক্ষেত্রে সহায়তা করতে হবে। তো একটা যে শহরের যে যারা ক্ষুদ্র কুটির শিল্পের ব্যবসায়ী, তাদেরকে আইডেন্টিফাই করাটা অনেকটা সহজ, এবং এটা এসএমই ফাউন্ডেশন বা অন্যান্য যে মিনিস্ট্রি অফ কমার্স বা যে কেউ এটা করতে পারে। কিন্তু গ্রামের ক্ষেত্রে যেটা আমাদের যে বিস্তৃত নেটওয়ার্ক আছে এনজিও গুলোর, মাইক্রো ফাইন্যান্সিং ইনস্টিটিউশন গুলোর, তারা এই জায়গাতে হেল্প করতে পারে। এবং তারা যদি আইডেন্টিফাই করে দেয়, কারণ তাদের কাছে বিস্তারিত তথ্য আছে এই এসএমই গুলোর। তো এই দুটোর একটা কম্বিনেশন করে এবং খুব দ্রুত একটা বড় রকমের ডেটাবেস তৈরি করে তাদেরকে যদি এই অটোমেশনের মাধ্যমে খুব অটোমেটিক্যালি তাদের অ্যাকাউন্টে টাকা চলে যাবে, এইভাবে যদি একটা ব্যবস্থা করা যায়, তাহলে সেই ক্ষেত্রে তারা একটা ভরসা পাবেন। এবং তারা তাদের আবার একটু বিজনেস প্ল্যানও একই সঙ্গে রেডি করতে হবে। এবং এটা যদি শর্ত হিসেবে আরোপ করা হয় যে তারা কিভাবে ঘুরে দাঁড়াবেন, তাদের কর্মসংস্থানের পদ্ধতিটা কেমন হবে, তো সেইটা হলে সরকারের হাতেও তথ্য চলে আসে এবং সঠিকভাবে তাদেরকে টাকা দেওয়াটা সম্ভব হয়। এইভাবে যদি করা যায়, এমন মনে হয় কি যে এই যে তাদের জন্য যে প্রণোদনার ব্যবস্থা, যে তহবিল, সেই তহবিলটা একটা সুস্থ ব্যবহার হবে। তবে
এটাও ঠিক যে এটা বিপদের সময়, এই যে করোনা ক্রাইসিস, যে সময়টাতে কিছুটা হয়তো ডিজিলোকেশন হবে, কিছুটা হয়তো সঠিক হাতে যাবে না, কিন্তু এই অ্যাডভার্স সিলেকশনটাকে স্বীকার করে নিয়েই যারা আসলে সত্যিকারের নিডি, তাদেরকে কেন আমরা বাদ দিব? তো জি। তাদেরকেও দিতে হবে, এবং দুই একটা জায়গায় যদি এরকম হয় তাহলে সেক্ষেত্রে ওই টাকাটা পরে ব্যবস্থা করা যাবে যে জি। কি করা যাবে। But এটা একটা immediately ভালো আসলে তাদের উদ্যোগের কথা টাকাটা আপনি পৌঁছে আসলে দেওয়া হবে। বলেছেন যে এটা যদি আসলে ওইভাবে বাস্তবায়ন করা যায় তাহলে হয়তো এই সমস্যার এই সময়টা থেকে উঠে দাঁড়াতে পারবে অনেক কর্মহীন মানুষ। অনুষ্ঠানের শেষে চলে এসেছি, একটু জানতে চাবো আমাদের তৃতীয় বক্তার কাছ থেকে যে আপনি যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে কিছু বলার থাকে। আসলে শুরুতেই বলেছি, কারণ সরকার হলো যে ব্যবসা করে না, ব্যবসা সহযোগিতা করে এবং দেশটা সরকারই চালায়। এখানে আমি যেটা বলবো, আসলে বিজনেস ফ্রেন্ডলি পলিসিগুলো করা দরকার এবং শুধু প্রণোদনা নয়, আমাদের ব্যবসা চালাতে গিয়ে আমাদের যে সমস্যাগুলো এগুলো চিহ্নিত করা দরকার, চিহ্নিত করে সহযোগিতার মনোভাব নিয়ে সরকারকে এগিয়ে আসতে হবে। আর আমাদের শর্তগুলোকে অনেক অনেক শিথিল করতে হবে। যেমন একটু আগে আমি যেটা দেখেছি, ধরেন এসএমইর ব্যাপারে আমরা শহর পর্যায়ে অনেকে এসএমই লোন পেয়ে থাকতেছে কিন্তু গ্রাম পর্যায়ে পাচ্ছে না। এইগুলোর জন্য আসলে আমাদেরকে আরো এগিয়ে আসতে হবে। অনেকে আমরা দেখেছি, যেহেতু আমরা এই যে চিটাগাং চেম্বারকে প্রতিনিধিত্ব করি, এসএমই নিয়ে আমাদের সিরিজ অফ মিটিং হয়েছে, বিভিন্ন জায়গায় আমরা দেখেছি অনেকে সামান্য একটা ওই যে ট্রেড লাইসেন্স রিনিউ নাই, ওটার জন্য কিন্তু এসএমই মানে তারা ওই ক্ষুদ্র ঋণ সহায়তা পায় নাই। এরকম আসলে প্যান্ডামিকের সময় এটার গুরুত্ব বুঝে, কারণ এটা পৃথিবীতে নতুন ভাবে আসছে, আগে কোনো আমাদের এটার উপর কোনো পদক্ষেপ ছিল না। ওইগুলা মানে মাথায় রেখে কিন্তু যখনই আমরা কোনো একটা পলিসি ইমপ্লিমেন্ট করব, কোনো একটা সহযোগিতার জন্য ব্যবসায়ীদেরকে বা ক্ষুদ্র উদ্যোক্তাদের পাশে এসে দাঁড়াবো, তখন সবকিছু মাথায় নিয়েই কিন্তু আমাদেরকে আগাতে হবে। এটা শুধু ব্যাংককে প্রোটেক্ট করার জন্য যদি আমরা করে থাকি, আমার ফান্ড টামে রেখে দিয়ে শুধু লোক দেখানো করি, তাহলে কিন্তু জনগণ বা দেশ কেউ উপকৃত হবে না। এবং এই যে আমাদের যারা শিল্প উদ্যোক্তা, তারা আস্তে আস্তে নিঃস্ব হয়ে যাবে। সুতরাং আমি বলবো যে এটা আরো ডিপলি গিয়ে আরো যাচাই বাছাই করে পলিসিগুলোকে আরো সহজতর করে, যাতে ব্যবসা বান্ধব হয়, ওইরকম নীতি যদি আমরা নিতে পারি, তাহলে এটা সমাজের জন্য, দেশের জন্য, অর্থনীতির জন্য উপকৃত হবে বলে আমি মনে করি। কিন্তু এখনো কিন্তু আসলে উদ্যোগ নেওয়া হয়নি। তো আপনার কি মনে হয় যে আসলে এখন কি মনে হয় যে এখন হাই টাইম, যে সময়টাতে এই উদ্যোগগুলো নেওয়ার সময় হয়ে গেছে আসলে আমাদের সরকারের কাছ থেকে? অবশ্যই সময় হয়ে গেছে, কারণ আমরা যে এখন মধ্যম আয়ের দেশ, উন্নত দেশের জন্য আমরা চিন্তা করতেছি। আপনি যদি এসএমই খাতকে, বিশাল একটা জনগোষ্ঠীকে, একটা উদ্যোক্তাদেরকে আমরা সেপারেট করে রাখি, তাহলে এই দেশের উন্নয়ন কোনোভাবেই সম্ভব হবে না। আমরা যে এফডিআই এর কথা বলে থাকি, ফরেন ডাইরেক্ট ইনভেস্টমেন্টের কথা বলে থাকি, ডিসাইড দ্যাট আমাদের যে উদ্যোক্তা, আমাদের যে শিল্প উদ্যোক্তা, আমাদের যে শিল্প বলেন, বাণিজ্য বলেন, এদেরকে আমরা আগিয়ে আনতে হবে। কারণ আমি যদি 10% 12% ইন্টারেস্ট দিয়ে যদি ব্যবসা করতে বলি, আর ফরেন যারা আসতেছে তারা লাইভর ইন্টারেস্ট রেট দিয়ে 1% 2% ইন্টারেস্ট রেট দিয়ে তারা এখানে টাকা এনে ব্যবসা করবে, তাহলে বিশাল একটা ফাঁক এখানে তৈরি হচ্ছে। আমাদের উদ্যোক্তাদেরকে সহযোগিতা করার জন্য বাংলাদেশ গভর্নমেন্টকে, বাংলাদেশ ব্যাংককে পলিসি দিয়ে, সহায়তা দিয়ে সুন্দরভাবে এগিয়ে আসতে হবে, তাহলে এদেশে শিল্প স্থাপন হবে এবং এদেশে মানুষ তার ব্যবসায়ী করতে আরো আগ্রহী হবে। এটা আমার অবশ্যই। জি, অনেক ধন্যবাদ জানিয়ে আমাদের সম্মানিত অতিথিদের আজকের মতো ব্রিজ সংলাপ এখানেই শেষ করতে হচ্ছে। প্রিয় দর্শক, অনেক সমস্যাই আসে, কর্মসংস্থান হোক বা অন্য খাতগুলো হোক, আমরা আশা করি এবং আমরা চেষ্টা করি আপনাদের মাঝে সমাধানগুলো তুলে ধরতে এবং উঠে দাঁড়াতে এই সমস্যাগুলো থেকে। করোনাকালীন সময় সবাই এখনও ভালো থাকুন, সুস্থ থাকুন, নিজের খেয়াল রাখুন, নিজের পরিবারের খেয়াল রাখুন, আর তার সাথে সাথে স্বাস্থ্যবিধি মেনে চলুন। নিউজ 24-এর সাথেই থাকুন।